দুঃখিত যে মানে সারি ভঙ্গ করে উঠে আসছি। নিচে আমাদের কিছু বিদেশি বন্ধুরা এসে বসে আছেন, তো তার জন্য একটু সংক্ষেপে আমি আগে বলে চলে যাই। আমরা এই ঢাকার শহর, এটা তো মানে কার শহর, সেই প্রশ্নটা অনেক আগে অধ্যাপক আহমেদ কামাল লিখেছিলেন। এখনও এই প্রশ্নটা ঘিরেই কিন্তু বিতর্ক এবং যুদ্ধ চলছে। ঢাকা হচ্ছে একটা নন্দিত নরক। হুমায়ূন আহমেদের যে নন্দিত নরক উপন্যাস তিনি 72-73 লিখেছিলেন, সেটা সত্য হয়েছে ঢাকা শহরে। কিংবা ঢাকা হচ্ছে একটা টাইটানিক জাহাজ, যার উপরে ওই নন্দিত মানুষেরা থাকবে আর খোলের ভেতরে থাকবে এই নরকের মানুষেরা। কিন্তু এই নরকের মানুষ যে সেই নরকের প্রতিনিধি হিসেবে এখানে মিজান ভাই আছেন, তিনি জুরাইনে নাগরিক অধিকার নিয়ে, পানি নিয়ে, মশা নিয়ে, অসুস্থতা নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। তারা সবাই আমরা জানি যে গুলশান, বনানী, ধানমন্ডি বা এই সমস্ত এলাকার বাইরের যে বিরাট ঢাকা, যাত্রাবাড়ি, আপনারা দেখেন কোন এলাকায় লড়াই বেশি হয়েছে এই ছাত্র গণঅভ্যুত্থানে। বছিলা, মিরপুর, যাত্রাবাড়ি। হ্যাঁ, উত্তরা মধ্যবিত্ত এলাকা, কিন্তু উত্তরার ঘটনাটা আলাদা। এই বাড্ডা শ্রমজীবী এলাকা এবং নিম্ন মধ্যবিত্ত এলাকা, যেখানে জনঘনত্ব অসম্ভব বেশি। ফলে এই যে টাইটানিকের খোলের মানুষ, তারা যে বেরিয়ে এলো এই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে এবং লড়াই করলো, জীবন দিল, শহরটাকে তো তাদের করবার কথা ছিল। এই আন্দোলনের শুরু তো আমরা জানি যে সড়কের নিরাপত্তা নিয়ে, যেখানে আমরা দেখি যে বাক্স বাড়িতে থাকি, ম্যাচ বাক্সের মতো বাড়ি, মুরগির খাঁচা যেভাবে ওই কারণ বাজারে নিয়ে আসে, খাঁচার মধ্যে মুরগি আনে, তেমনি কারণ বাজারের সামনে দিয়ে যে যাত্রীবাহী বাসগুলো যায়, সেগুলো একই রকম। জানলার মধ্যে ছোট ছোট মাথাগুলো ফিট করা থাকে, যে মাথাগুলো বেশি নড়াবারও সুযোগ নাই, এত ছোট জানালা, গরম। তো এই শহরটা বানিয়েছে কারা? আমরা মানে নিজেদের চিন্তা করতে পারি না। চীনের প্রাচীর তারা চিন্তা করেছিল 2000-2500 বছর লেগেছিল শেষ করতে। আগেকার যুগে যারা রাজবংশগুলো ছিল, তারা পরিকল্পনা করত, শুরু করতো এক জেনারেশন, শেষ করতো আরেক জেনারেশন। আর আমরা এই প্রতিটা সরকার চিন্তা করি যে আমি কত দ্রুত টাকাটা তুলে নিয়ে চলে যেতে পারবো বিদেশে। ফলে এই ঢাকা একদিকে এই সারা দেশ থেকে আসা, উচ্ছেদ হওয়া, ভাগ্যের সন্ধানে আসা বা উদ্বৃত্ত মানুষ যারা গ্রাম মফস্বলে কর্মসংস্থান নাই, তাদের একটা অভিবাসন ঢাকায় হচ্ছে। আর ঢাকা থেকে আরেক দল লোক যারা যাদেরকে আমরা গ্লোবাল এলিটের মধ্যে, যাদের কোনো নির্দিষ্ট শহরের দরকার নাই, তাদের থাইল্যান্ড, ব্যাংকক, নিউ ইয়র্ক, তাদের জীবনযাপনের স্টাইলটাই এমন। তারা ম্যাকডোনাল্ডস বা তারা যে কফি শপ, তারা যে দোকান, যে গাড়ি, সেগুলো ঢাকাতেও যেরকম তাদের জন্য রয়েছে, নিউ ইয়র্কেও তাদের জন্য রয়েছে। কিন্তু ঢাকাবাসীর জীবনের যাপনের খরচ নিউ ইয়র্কের সমান। আর এই বড় লোকেরা নিউ ইয়র্কে যে জীবনযাপন করতে যান বা হচ্ছে সিঙ্গাপুরে যান বা আরেকটা কোনো পশ্চিমা দেশে যান, সেটা তো যান তিনি তার এই সম্পদগুলো নিয়ে, ঢাকাবাসীর সম্পদ লুট করে নিয়ে। ফলে এই অসম্ভব ঢাকা শেষ পর্যন্ত একটা পরিবর্তন বা একটা বিপ্লবেরও ক্ষেত্র। এবং আধুনিক যুগে সিটিগুলো যদি দিকে তাকাই, সবগুলো সিটি আপনি দেখবেন একটা পার্মানেন্ট রেভলিউশনের ভেতর দিয়ে তাদের যেতে হচ্ছে। ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে, পেশা বদলে যাচ্ছে, এবং এই পরিবর্তনের গতির সঙ্গে তাল রাখতে গিয়ে অনেকে খেয়ে হারিয়ে ফেলছে। জিনিসটা ওই এলিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো। এই উদাহরণটা অনেক জায়গায় আমি দিই, যে এলিস ইন ওয়ান্ডারল্যান্ডে আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য দৌড়াতে হয়, কারণ মাটিটা দৌড়াচ্ছে। শাহরুখের গান আছে যে কি মাটি দৌড়াচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তো এই বাস্তবতার মধ্যে আমরা খেয়ে হারিয়ে ফেলছি। এবং এই শহর শুধু সারা দেশের বা তার যে গ্লোবাল যে প্রোডাক্টগুলো, তার একটা উচ্ছিষ্ট এই শহর তৈরি করছে না, মানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে না। তারা হিউম্যান ওয়েস্ট, মানুষকে তারা ময়লা হিসেবে, বজ্র হিসেবে জমা করছে এই শহরে, বস্তিতে, ফুটপাতে, এবং তাদেরকে এমন অমানবিক পেশা এবং জীবনযাপনে বাধ্য করছে, যেটার সঙ্গে মোটামুটি একটা দাস ব্যবস্থার তুলনা চলে। তো আমরা যে গার্মেন্টসে, যে পোশাক শিল্পে, কলকারখানায়, এই প্লাস্টিক তৈরির কারখানায় যে সমস্ত শ্রমজীবী মানুষকে জড়ো করা হচ্ছে, তাদের তো একটা বড় আকারে একটা নীরব গণহত্যার জন্য তাদেরকে জড়ো করা হচ্ছে। তাদের জীবন, স্বাস্থ্য সুবিধা, তাদের অধিকার, এসব চিন্তা করলে তারা আসলে একটা নৈ রাষ্ট্রের নৈ নাগরিক। মানে এই রাষ্ট্রটা রাষ্ট্র নয়, এটা মাফিয়া তন্ত্রের একটা ইনস্ট্রুমেন্ট। আর ফলে যেহেতু রাষ্ট্রটা রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই এবং রাষ্ট্রটা মাফিয়াদের দখলে, সেহেতু আমরাও নাগরিক নই। ফলে আমাদের এই শহরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ধরনের একটা, আমরা তো ক্যান্টনমেন্টের কথা জানি, কিন্তু আরেক ধরনের নাগরিক ক্যান্টনমেন্ট, যাকে তারা বলছেন কন্ডোমিনিয়াম, গেটেড কমিউনিটি।
আপনি ঢাকা শহর আমরা বলি মসজিদের শহর, কত কিছু শহর আমরা বলি, কিন্তু ঢাকা আসলে দেয়ালের শহর। এই শহরের ছোট ছোট কমিউনিটির দেয়াল, আপনি এক একটা হাউজিং একটা দেয়াল, এবং বড় লোকদের একটা গেটেড কমিউনিটি, তারা ওর ভেতরে নিরাপদ বোধ করে। তারা বাকি ঢাকাকে, রাস্তাঘাটের মানুষকে, শহরকে, জীবনকে তারা ভয় পায়, এবং এই ভয় থেকে তারা তৈরি করে একটা অধিকারহীনতার একটা বন্দোবস্ত, যেখানে পুলিশ, র্যাব ইত্যাদি জিনিস তাদের দরকার হয়ে পড়ে। এবং এই 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 পরিবর্তনগুলোর মধ্যে আমরা যখন একটা মানুষ হিসেবে, রাজধানী হিসেবে বলা হয় যে রাজধানী নাকি হচ্ছে একটা দেশের প্রচ্ছদ, কিন্তু রাজধানী আসলে শাসক শ্রেণীর একটা হৃদয়ের প্রচ্ছদ। ঢাকা যতটা কুৎসিত, মানে ব্যয়বহুল, লুটপাট নির্ভর, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ততটাই এই দেশের শাসক শ্রেণীর স্বভাব ঢাকার মধ্যে চলে এসেছে। ফলে ঢাকাকে যদি মানবিক করতে হয় তাহলে তো আমার একে গণতন্ত্রায়নের প্রশ্ন আছে, এবং ঢাকার চারপাশের যে প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে ঢাকার কেন্দ্রে নিয়ে আসার দরকার আছে। ফলে আমরা নিজেদেরকে নতুনভাবে যদি কল্পনা করতে না পারি, তাহলে ওই টাইটানিকের পরিণতি আমাদের হবে। আমাদের উপরতলায় নন্দিত মানুষেরা থাকবে, নিচতলায় নরক, কিন্তু সবাই মিলে আমরা একটা আইসবার্গের দিকে, অ্যাক্সিডেন্টের দিকে যাব। এবং ঢাকা এরকম একটা বিরাট বিপদের দিকে কিন্তু ঢাকা যাচ্ছে। এরকম বিপদে আমাদের বিপ্লব হবে বারবার, কিন্তু মহাকাব্য হয়তো রচিত হবে না। কিন্তু যতবারে আমরা মহাকাব্য রচনা করতে যাব জীবন দিয়ে, রক্ত দিয়ে, এই কায়েমি স্বার্থ গোষ্ঠী সেটাকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। ইতিমধ্যে সেই ছেঁড়ার কাজটা শুরু হয়েছে। ফলে মহাকাব্যের জায়গা থেকে নেমে আমরা যদি বাস্তবদের জায়গায়, বাস্তব লড়াইটা যেটা মোশতাক খান বললেন, সেই দিকে মনোনিবেশ করি যে কি করা সম্ভব, কাদের মাধ্যমে করা সম্ভব, এবং নতুন যে ক্ষমতার সংগঠন তৈরি করা, সেটা ছাড়া ঢাকার নগরেরও মুক্তি নেই, বাংলাদেশেরও মুক্তি নেই। ধন্যবাদ এবং আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য।